নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, ভারতের ধাক্কা দেওয়ার পর মানে স্থলপথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার পর এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চরম অপমানের মুখোমুখি হতে হলো। আর সেই চরম অপমানটা করলো ভারতের বন্ধু দেশ ফ্রান্স। ইউনূস তো চরম অপমানিত হয়েইছেন, কিন্তু সেই সঙ্গে তিনি অপমান করেছেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের যে স্বাভিমান সেই স্বাভিমানকে। কি করে তিনি চরম অপমানিত হয়েছেন কিংবা বাংলাদেশের মানুষকে চরম অপমানিত করেছেন? তো বন্ধুরা, আপনারা জানেনই যে ইউনূসের বড় ইচ্ছা যে তিনি বাংলাদেশের প্রধান হয়ে বসে থাকবেন। যেমনটা এখন তিনি আছেন তেমনটাই যাতে আগামী দিনে মানে অন্তত আরও 5 বছর ইউনূসের যারা সাঙ্গপাঙ্গ চেলাচামুন্ডা তারা তো তেমনটাই ভাবছেন যে ইউনূস অন্তত 5 বছর যাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হোক, রাষ্ট্রপতির ভূমিকায় থাকেন। আর সেই স্বপ্ন পূরণের জন্য ইউনূস লাগাতার চেষ্টা করে যাচ্ছেন। কিভাবে চেষ্টা করছেন? তিনি লাগাতার বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন, বিশ্ব নেতাদের সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা করছেন, দেখা করার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি বাংলাদেশের জন্য কত ভালো এবং বাংলাদেশের থেকে বড় কথা বিশ্বের কূটনীতির জন্য কত ভালো। আর এইটা বোঝানোর জন্যই কিন্তু ইউনূস লাগাতার বিশ্ব সফর করছেন, নানা দেশে সফর করছেন, বিদেশ ভ্রমণ করছেন। আর সেই তালিকায় ইউনূস এবার চেয়েছিলেন ফ্রান্সের সঙ্গে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করতে। একেবারে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চেয়েছিলেন যে ভারতের বন্ধু ফ্রান্সের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করে এটা বোঝানোর চেষ্টা করবেন যে তিনি বাংলাদেশের জন্য কিংবা বিশ্ব কূটনীতির জন্য কতটা জরুরি। আর ইউনূসের এই যে ইচ্ছা, এই ইচ্ছাকে সামনে রেখেই বাংলাদেশের তরফ থেকে ফ্রান্সের কাছে, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের কাছে চিঠি পাঠানো হয়েছিল, আর্জি পাঠানো হয়েছিল। আর সেই আর্জি কিংবা আবেদনে যেটা জানানো হয়েছিল যে ইউনূস ফ্রান্সে যাবেন, ফ্রান্সে সামনে মাসেই জাতিসংঘের সমুদ্র সংক্রান্ত কনফারেন্স রয়েছে। আর সেই কনফারেন্সের ফাঁকেই মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার সঙ্গে আলাদা করে বৈঠক করতে। এবং এই যে আর্জি বাংলাদেশের ইউনূস সরকারের, সেই আর্জিকেই লাথি মেরে দিয়েছে ফ্রান্স একেবারে সেই আর্জির চিঠি ছিঁড়ে ফেলে দিয়ে যেটা জানিয়েছে যে আমাদের রাষ্ট্রপতির কাছে মানে ইমানুয়েল ম্যাক্রনের কাছে এত সময় নেই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবে কিংবা দ্বিপাক্ষিক বৈঠক করবে। অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে আধ ঘন্টার সময় দিতেও রাজি হয়নি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আর তার ফলেই মোহাম্মদ ইউনূস এত অপমানিত হয়েছেন যে তিনি ফ্রান্সের যে সফর সেই সফরটাই বাতিল করে দিয়েছেন। অথচ খেয়াল করে দেখুন যে ইউনূস কিসের জন্য ফ্রান্স যেতে চেয়েছিলেন? তিনি যেতে চেয়েছিলেন জাতিসংঘের যে সমুদ্র সংক্রান্ত বিশেষ অধিবেশন, সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য। মানে মূল কাজটা কিন্তু অন্য ছিল, কিন্তু সেই মূল কাজকে সামনে রেখে মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে এমনভাবে অপমান করেছে যে তিনি চরম অপমানিত হয়ে এই যে জাতিসংঘের সমুদ্র সংক্রান্ত বিশেষ বৈঠক বা অধিবেশন, সেই অধিবেশনে যাওয়াটাই, সেই অধিবেশনের জন্য যে বিদেশ সফর, সেই বিদেশ সফরটাই বাতিল করে দিয়েছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কিভাবে এই মোহাম্মদ ইউনূসের গালে বলতে গেলে ফ্রান্স থাপ্পড় দিয়ে দিয়েছে, থাপ্পড় কষিয়ে দিয়েছে। ভারত কিন্তু মোহাম্মদ ইউনূসের যে চেষ্টা, অর্থাৎ যে স্বপ্নকে হাতিয়ার করে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে 5 বছর ক্ষমতায় থাকতে চাইছেন, সেই স্বপ্নকে কিন্তু ভারত সমর্থন করছে না। এবং কেন সমর্থন করছে না তা আপনারা অনেকটাই জানেন। ভারতের পাশাপাশি অন্যান্য সবাই কিন্তু ইউনূসকে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর কথা বলছেন, কিন্তু ইউনূস একবার হ্যাঁ বলছেন, একবার না বলছেন। এবং শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সেনাবাহিনী, সেই সেনাবাহিনী থেকেও কিন্তু বারবার যেটা চাপ আসছে যে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে হবে। আর নির্বাচিত সরকার হলেই কিন্তু বাংলাদেশের পক্ষে মঙ্গল, সবার জন্য মঙ্গল, দক্ষিণ এশিয়ার জন্যও মঙ্গল। কেননা ইউনূস যেভাবে ক্ষমতা ধরে রেখেছেন, বাংলাদেশের কুর্সি আঁকড়ে রয়েছেন, তাতে আর যাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে এগোবে, কোন দিকে বাংলাদেশ যাবে সেটা তো সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু মোহাম্মদ ইউনূসকে সেটাই করতে দেখা যাচ্ছে। একের পর এক বাংলাদেশের যেসব সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, তাতে বাংলাদেশের যে পুরনো রণকৌশল কিংবা পুরনো যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিটাই কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। এবং তার থেকেও বড় যেটা প্রশ্নের মুখে বাংলাদেশ পড়ে গেছে সেটা হচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো হবে না তো? পাকিস্তানের যে আর্থিক দুর্দশা,
সেই দুর্দশা এবার বাংলাদেশকেও ভুগতে হবে না তো? কেননা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ফলে যেটা হয়েছে যে ভারত কিন্তু আস্তে আস্তে স্ক্রু টাইট করতে শুরু করেছে। আর সেই স্ক্রু টাইটের ফলেই কিন্তু স্থলপথে বাংলাদেশ থেকে আসা গার্মেন্ট সহ বেশ কয়েকটি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে। আর তার ফলে বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় যেটা সমস্যা হয়েছে যে লাগাতার কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ধস শুরু হয়ে গেছে। এরই মধ্যে যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে প্রায় $750 মিলিয়ন মতো কিন্তু বাংলাদেশের ক্ষতি হয়ে গেছে। আর্থিক ক্ষতি কিন্তু হয়ে গেছে, মানে আর কিছুদিন এভাবে চলতে থাকলে কিন্তু সেটা $1 বিলিয়ন কাছাকাছি চলে যাবে। অথচ বাংলাদেশের যারা বাঙ্গু জামাতি কিংবা এই মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গ, তারা বাংলাদেশের মানুষকে এটা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের সঙ্গে যদি এই ধরনের আর্থিক লড়াইয়ে ভারত নামে তাহলে ভারতেরই নাকি সব থেকে বেশি ক্ষতি। কেন বেশি ক্ষতি? না, বাঙ্গু জামাতিদের যেটা যুক্তি যে ভারত বাংলাদেশকে 8 থেকে 9 বিলিয়নের মতো জিনিসপত্র পাঠায়, মানে জিনিসপত্র রফতানি করে, বাংলাদেশিরা সেটা কেনে। আর বাংলাদেশ তো ভারতকে মোটে 2 থেকে 2.5 বিলিয়নের মতো জিনিসপত্র পাঠায়। ভারত বাংলাদেশের কাছ থেকে মোটে 2 থেকে 2.5 বিলিয়নের জিনিসপত্র কেনে। তাহলে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বন্ধ হয়ে যায় তাহলে সব থেকে ক্ষতি কার হবে? ভারতের হবে, কেননা ভারত বেশি মাল বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের বাজারে বিক্রি করে। কিন্তু এই বাঙ্গু জামাতিদের কে বোঝাবে যে ভারত যে জিনিসপত্রগুলো বাংলাদেশে পাঠায় সেগুলো কিন্তু বাংলাদেশিদের বাঁচিয়ে রাখার জন্যই পাঠায়। কেননা যে খাদ্যবস্তু, চাল থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, শাক সবজি, ফল মূল যাই ভারত পাঠায় সেটা যদি বাংলাদেশ ভারত থেকে না কিনে অন্য দেশ থেকে কিনতে যায়, ধরুন চীন থেকে কিনতে গেল, সৌদি আরব থেকে কিনতে গেল, পাকিস্তানকে বাদ দিন, পাকিস্তানে গিয়ে কেনার চেষ্টা করেছিল। এখন পাকিস্তানের যা অবস্থা এই সিন্দুর অপারেশনের পর, তাতে পাকিস্তান বাংলাদেশকে কুমতলব দেওয়া ছাড়া, কুমন্ত্রণা দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারবে না। ফলে এই যে চীন কিংবা অন্য দেশ থেকে যদি বাংলাদেশ ভারত থেকে যে জিনিসগুলো আনে সেই জিনিসগুলোই নিয়ে আসার চেষ্টা করে, কেনার চেষ্টা করে, আমদানি করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে যাবে। অনেক বেশি দামে কিন্তু বাংলাদেশকে কিনতে হবে, কেননা যে জিনিসপত্রগুলো বাংলাদেশ ভারতের কাছ থেকে 9 কিংবা 10 বিলিয়ন ডলার দিয়েই পেয়ে যায়, সেটা অন্য জায়গা থেকে কিনতে গেলে 12 থেকে 14 বিলিয়ন ডলারের মতো কিন্তু খরচা পড়বে। কেননা দূরত্ব বাড়বে, ভারত তো পাশের পড়োশি দেশ, এই স্থলপথেই ট্রাক ঢুকছে বেরোচ্ছে, এতে খরচা অনেকটাই কমে যাচ্ছে, বাংলাদেশের পয়সা বাঁচছে। তো এই জিনিসগুলোই যদি সমুদ্রপথে সৌদি আরব থেকে বাংলাদেশ আনায় কিংবা চীন থেকে আকাশপথে বাংলাদেশ আনায়, আকাশপথে যদিও জিনিসপত্র আনার ক্ষমতা বাংলাদেশের নেই, ওখান থেকে কি আর কাঁচা লঙ্কা ফ্লাইটে করে, মানে প্লেনে করে বাংলাদেশ নিয়ে আসবে? আর প্লেনে করে যদি চীন থেকে লঙ্কা আসে, রসুন আসে, তাহলে সেই লঙ্কা রসুনের দাম বাংলাদেশিরা খেতে পারবে? তো বাংলাদেশকে জলপথেই আনতে হবে। তো সেই জলপথে আনতে গেলে যে খরচাটা পড়বে তাতেও কিন্তু বাংলাদেশের 2 থেকে 3 বিলিয়ন ডলার বেশি খরচা হবে, যেটা কিনা ভারত জিনিসপত্র পাঠানোর ফলে বাংলাদেশের বেঁচে যাচ্ছে। তো এই যে বাড়তি খরচাটা 2 থেকে 3 বিলিয়ন, এবং সেই সঙ্গে ভারতের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয় তাহলে যে আরও 2 থেকে 3 বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের বাজারে মাল বিক্রি করতো, সব মিলিয়ে 5-6 বিলিয়ন ডলারের ধাক্কা বাংলাদেশের হচ্ছে। তো বাংলাদেশ এই 5-6 বিলিয়ন ডলারের ধাক্কা কোথা থেকে সামলাবে? উল্টো দিকে ভারতের যেখানে রফতানির পরিমাণই হচ্ছে 850 থেকে 900 বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশের সঙ্গে যে 9.5-10 বিলিয়ন ডলারের ব্যবসা, সেই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাতে ভারতের কি অসুবিধা হবে? ভারত ওই 9-10 বিলিয়ন ডলার অন্য জায়গায়তেও বিক্রি করতে পারবে, কেননা এরই মধ্যে বিশ্বের বড় বড় দেশ কিন্তু ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করছে, লাগাতার মুক্ত বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে, এবং সেই লাইনে আমেরিকাও রয়েছে। তো ভারত তো না হয় 9-10 বিলিয়ন ডলার অন্য জায়গাতেও মাল বিক্রি করে কামিয়ে নেবে, বাংলাদেশ এই 6-7 বিলিয়ন ডলার কোথা থেকে জোগাড় করবে? ফলে বাংলাদেশের জন্য কিন্তু এই 6-7 বিলিয়ন ডলার একটা বড় ধাক্কা হবে। এই অবস্থায় দাঁড়িয়ে যেভাবে বিশ্ব নেতাদের কাছে মোহাম্মদ ইউনূস অপমানিত হতে শুরু করেছেন, বিশ্ব নেতারা, মানে ফ্রান্সের মতো দেশ যেভাবে বাংলাদেশকে না করে দিতে শুরু করেছে, তাতে কোথাও যে ইউনূসের মাথার চুল খাড়া হয়ে যাওয়া শুরু করেছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তবে ইউনূসের যে চিন্তা এখানেই শেষ হচ্ছে না। এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের যে সামরিক বাহিনী, যে আর্মি, সেই আর্মির যিনি প্রধান ওয়াকারুজ্জামান, তিনি একটি বিশেষ বৈঠক ডেকেছেন, জরুরি বৈঠক ডেকেছেন, এবং সেই জরুরি বৈঠকটা ডাকা হয়েছে এই যে মোহাম্মদ ইউনূসের নানা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলোকে নিয়ে। কেননা এরই মধ্যে মোহাম্মদ ইউনূস আমেরিকার হাতের পুতুল হয়ে কাজ করছে।
যেমন রোহিঙ্গাদের বিশেষ করিডোর দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমেরিকার কথাতে, ঠিক তেমনই কিন্তু এরই মধ্যে সেন্ট মার্টিন দ্বীপটাও আমেরিকার হাতে তুলে দিয়েছেন। এবং এখানেই শেষ নয়, আমেরিকা বাংলাদেশ আর্মির মধ্যে নিজের হস্তক্ষেপ করার জন্য এরই মধ্যে ইউনুসের উপরে চাপ দিয়েছে। আর সেই জন্যই কিন্তু ইউনুস প্রথমবার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বহাল করেছেন, নিয়োগ করেছেন। আর সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দায়িত্ব নিয়েই, যিনি কিনা আমেরিকার এজেন্ট বলেও কিন্তু বাংলাদেশিরা অনেকে মনে করছেন। তো সেই খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ক্ষমতা নেওয়ার পরেই এই যে রোহিঙ্গাদের করিডোর, সেই করিডোর করে দিয়েছেন। আর সেই সঙ্গে খলিলুর রহমান চাইছেন বাংলাদেশ আর্মির একটা বিশেষ ডিভিশন তৈরি করতে, বিশেষ একটা দফতর তৈরি করতে, যে দফতরে বাংলাদেশ আর্মির বেশ কিছু সেনা কমান্ডার তার অধীনে থাকবে। তো এই যে খলিলুর রহমান কিংবা ইউনুসকে দিয়ে আমেরিকার বাংলাদেশের আর্মিতে ঢুকে যাওয়ার চেষ্টা, বাংলাদেশের আর্মিকে হাতে করে নেওয়ার চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ আর্মির মধ্যেই বিরোধিতা শুরু হয়ে গেছে। আর সেই বিরোধিতাটা করছেন স্বয়ং বাংলাদেশ আর্মির প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফলে এই মুহূর্তে ইউনুস কিন্তু ডবল চাপে পড়ে গেছেন, ডবল ধাক্কা কিন্তু খেতে শুরু করেছেন। একদিকে ফ্রান্সের কাছে চরম অপমানিত, অন্যদিকে ভারতের দিক থেকে শুরু হয়ে গেছে স্ক্রু টাইট দেওয়া। আর তার মাঝখানে বাংলাদেশ আর্মির প্রধানের তরফ থেকেই কিন্তু নির্বাচন চেয়ে লাগাতার চাপ বাড়ানো হচ্ছে। এবং সেই সঙ্গে বাংলাদেশ আর্মি সূত্রে এটাও খবর আসছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার দল বিএনপি যাতে একসঙ্গে হয়ে এই ইউনুস সরকারের উপরে, ইউনুসের উপরে চাপ বাড়াতে পারে, সেই ব্যবস্থা কিন্তু বাংলাদেশ সেনা করতে চলেছে, বাংলাদেশ আর্মি কিন্তু করতে চলেছে। অর্থাৎ যেটা বন্ধুরা বোঝা যাচ্ছে যে খুব শিগগিরই কিন্তু মোহাম্মদ ইউনুসের নম্বর আসতে চলেছে এবং সেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তবে বন্ধুরা, এ ব্যাপারে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।